here in the USA. Watch us via Roku on your smart TV. Download the Millennium TV app from the App Store to stream our shows anywhere, anytime. Millennium TV. Good afternoon, brothers and sisters from all over the world. আমাদের আজকের চমৎকার আয়োজন আলাপন, এটি একটি মিলেনিয়াম টিভির একটি সংযোজন। আমরা বেশ প্রায় 80+ এপিসোডস গোয়িং অন নাও। আমি ওয়াশিংটন থেকে শারাফত হোসেন বাবু অনুষ্ঠানটি হোস্ট করছি এবং আমাদের হেডকোয়ার্টার নিউ ইয়র্ক থেকে লজিস্টিক সাপোর্ট দিচ্ছেন আমাদের সিইও ডক্টর মোহাম্মদ তাফাদ্দাল এন্ড ফ্রম বাংলাদেশ সাইদ রহমান মান্না। আপনাদের দুজনকে ধন্যবাদ। এবং আজকে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন বা দেখবেন, আমাদের সাথে দুজন প্রাউড গেস্ট আছেন। একজন আমার প্রেসিডেন্ট from Voice for Global Bangladeshis is Dr. Hasnat Hussain from London, and another one is a founder and CEO of and president of ASAL, Alliance of South Asian Labor, অনেক বড় সংগঠন। এটার প্রেসিডেন্ট মাজবাউদ্দিন। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে ওয়েলকাম জানাচ্ছি আমি শারাফত হোসেন ফ্রম ওয়াশিংটন। So Mazbaudin, he's going to cover, actually both is going to cover US politics. আমাদের দর্শকরা আজ কয়েক সপ্তাহ বাকি আছে সাধারণ নির্বাচন, November 5th. Now today is October 5th, right? Exactly 1 month আমাদের সামনে আছে। জাতীয় নির্বাচন হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের। একদিকে কমলা হ্যারিস ডেমোক্রেটিক প্রার্থী, আর একদিকে ট্রাম্প রিপাবলিকান প্রার্থী। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কমলা হ্যারিস, আমি যেহেতু ডেমোক্রেট, প্রাউড ডেমোক্রেট, কিছুটা হলেও উনি এগিয়ে আছেন, বাট বলা মুশকিল ইউএস পলিটিক্স। আমি কোনো পক্ষ নিব না, যেহেতু আমি মডারেটিং এর শো, এখানে আমি নিরপেক্ষ থাকতে হবে। আমাদের আরেকজন অতিথি, ওনার চেহারা ফকফকে ভাবে দেখা যাচ্ছে, ফ্রম লন্ডন, ডক্টর হাসনাত হোসেন। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই, যেহেতু মাজবা ভাই ঢুকে গেছেন, আমি বলবো মাজবা আপনি শুরু করেন ইউএস পলিটিক্স দিয়ে। আর আমাদের স্টার টকার ইউটিউবে এখন ডক্টর হাসনাত হোসেন is icon now. He's talking so many places now. So আপনার কথা থেকে উনি কথা নিয়ে নেবে। Please start. Floor is yours, মাজবাউদ্দিন। আসসালামু আলাইকুম ডক্টর হাসনাত ভাই, আপনাকে দেখে ভালো লাগলো। মাশাআল্লাহ, আপনি আগের মতোই আছেন, which is a very important thing. And Sharabat Hossain Babu bhai, I think this is an important event that you have been doing last few months, and I have come to speak before, inshallah. আজকেও কথা বলবো। And মিলিয়াম টিভির সমস্ত কলা কুশলী সবাইকে ধন্যবাদ, যারা শুনছেন, শুনবেন, দেখবেন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। So, American politics, we have seen this election procedure during last 2 years থেকে শুরু হয়েছে। তো শেষ পর্যন্ত আপনারা জানেন, বাইডেন পরিবর্তন হইয়া হ্যারিস, তার ভাইস প্রেসিডেন্ট হ্যারিসকে নমিনেশন দেওয়ার পর থেকে এটা একটা ভিন্ন প্রেক্ষাপট। প্রশ্নটা হচ্ছে, আমার এই 40 বছরের ইতিহাসে আমেরিকাতে যতবারই ইলেকশন হইলো প্রেসিডেন্সিয়াল, সবাই আমাদেরকে বলল এবং আমরা বিশ্বাস করলাম যে সবচেয়ে কনসিকুয়েন্সিয়াল, সবচেয়ে মানে ইম্প্যাক্টিভ, সবচেয়ে মানুষকে ব্যক্তিগত জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, সমষ্টিগত জীবনকে যে ইলেকশন এফেক্ট করবে, সেই ধরনের একটা ইলেকশন আমরা উপভোগ করেছি সবসময়। এই বছরেরটা কিন্তু মূলত সবচেয়ে সিরিয়াস ইলেকশন কতগুলি কারণে। একদিকে হচ্ছে ট্রাম্প প্রথম 4 বছর উনি শাসন করেছেন। গত 4 বছর উনি আবার দাঁড়ানোর যে প্রস্তুতি নিয়েছেন, এখন উনি একমাত্র রিপাবলিকান ক্যান্ডিডেট। আপনি জানেন উনি বিন্সকে সাথে নিয়ে এখন ওনার ফাইনাল স্টেজে আছেন ক্যাম্পেইনে। অ্যাট দি সেম টাইম কমলা হ্যারিসকে আমরা অনেকদিন যাবৎ চিনি। তিনি এক সময় সান ফ্রান্সিসকোর ডিএ ছিলেন, সেখান থেকে উনি ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল ছিলেন, সেখান থেকে তিনি সিনেটর হইলেন, সিনেটর থেকে উনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে গত 3.5 বছর 4 বছর ক্ষমতায় আছেন। এই পরিপ্রেক্ষিতে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, ট্রাম্পের সময় আপনারা জানেন এই দেশে 3 ভাবে পাওয়ারকে ডিস্ট্রিবিউশন করা হয়েছে। বিশেষ করে সুপ্রিম কোর্ট, যেটা আমরা শুনি বলি সবাই জানি, 9 জনের যে ভোট, সেখানে বর্তমানে রিপাবলিকান 6 জন
ডেমোক্রেট 3 জন। আচ্ছা, তো এবারকার ইলেকশন কেন এত ইম্পর্টেন্ট? যদি রিপাবলিকান হয় তাহলে এটা হয়ে যাবে 8:1, আর যদি ডেমোক্রেট হয় তাহলে ইট উইল বিকাম 5-4। Now, very important. 8-1 and 5-4, what the difference? The difference is that then the progressive ideas, the diversify ideas, যেটা মানুষের জন্য একান্ত দরকার, সেই ধরনের আইনগুলি এই দেশে আর পাস হবে না। বিশেষ করে ইমিগ্রেন্ট রিলেটেড, বিশেষ করে রিলিজিয়াস সেগমেন্ট আমরা যারা আছি এই দেশে, আপনি জানেন মুসলিম পপুলেশন ইজ গ্রোয়িং ফাস্টার দেন এনি আদার পপুলেশন ইন আমেরিকা। সে মুসলিমদের কোনো স্বাধীনতা থাকবে না যদি এটা 8-1 হয়। এই জন্যই এখন সুপ্রিম কোর্টে একবার যদি সিটগুলি চেঞ্জ হয়, 8-1 হয়, but it remains 6-3, what will happen next 30 years? It will have an impact. কারণ একজন সুপ্রিম কোর্টের জাজ যখন নির্বাচিত হন উনি 30 কারণ এটা চিরস্থায়ী বন্দোবস্তের মতো একটা জব। তো সেদিক থেকে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলেকশন। এই হচ্ছে প্রথম। আমাদের যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমরা যারা ইমিগ্রেন্ট হয়ে দেশে আসছি, এবং আপনি জানেন 70% অফ দ্য পপুলেশন ইন দিস কান্ট্রি অরিজিনেটেড ফ্রম ইন্ডিয়া। এখন যারা অনেকদিন আগে আসছেন তারা মনে করেন তারা আমেরিকান, আমরা যারা নতুন আসছি তাদেরকে নিয়ে তাদের সমস্যা। তারা মনে করে যে আমরা এই দেশে এসে তাদের চাকরি নিয়ে চলে যাচ্ছি, তাদের ঘর বাড়ি দুয়ার কিনে ফেলতেছি, সব মিলিয়ে তারা এটাকে একটা সমস্যা মনে করছে। কিন্তু 100 বছর আগে যখন তারা আসছে, 200 বছর আগে যখন তারা আসছে, তারাও এইভাবে তারা তো রেড ইন্ডিয়ানদেরকে সব মেরেই ফেলছে, মানে যাদেরকে আমরা আমেরিকান ইন্ডিয়ান বলি, কেমন মেরে মেরে জায়গা দখল করে করে তারা এদের রাজত্ব কায়েম করছে। তো আমরা সেটুক করি না, আমরা শুধু আমাদের মেধা দিয়ে, আমাদের কাজ দিয়ে আমরা যেখানে যেখানে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করতেছি সেই প্রতিষ্ঠাগুলো আমরা করে যাচ্ছি। কিন্তু তাদের খুব হচ্ছে ইমিগ্রেশন নিয়ে, তাদের খুব হচ্ছে রিলিজিয়ন নিয়ে। ট্রাম্প গত 18ই ফেব্রুয়ারি উনি ফ্লোরিডাতে একটা বক্তৃতা দিয়েছিলেন। তিনি বলেছেন যে আমেরিকা ইজ বিল্ড অন জুডিও খ্রিস্টান বেসড। তাহলে এই দেশে একমাত্র জুদাইজম এবং খ্রিস্টানিটি প্র্যাকটিস করা যাবে, বাকি রিলিজিয়ন যদি উনি ক্ষমতায় আসেন উনি সেগুলিকে ব্যান করবেন। এখন কতটুকু ব্যান করবেন সেটা আমরা ওনার আগের 4 বছরে দেখেছি। উনি আসার আগেই মুসলিম ব্যান করে দিলেন। এখন মুসলিম ব্যান করার পরিপ্রেক্ষিতে আপনারা অনেকেই এয়ারপোর্টে গেছেন, আমরাও গেছি, আমরাও প্রোটেস্ট করছি, হয়তো শেষ পর্যন্ত এটা রহিত হয়েছে এইভাবে যে বাইডেন পরবর্তী পর্যায়ে আসছে এবং তার অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে সেটাকে নালিফাই করছে। এখন এবারও যদি উনি ক্ষমতায় আসেন তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে এই দেশের ইমিগ্রেন্টরা, এই দেশের নন হোয়াইটরা, এই দেশের নন খ্রিস্টান এন্ড নন জুস। তো আমরা মনে করি যে এই যে আমেরিকা ফেয়ারনেস থেকে আনফেয়ারে যাবে, এই যে আমেরিকা সুষ্ঠুতা থেকে অসুষ্ঠুতাতে যাবে, এই যে আমেরিকা ফেয়ারনেস থেকে আনফেয়ারে যাবে, মানে এই সব মিলাইয়া এই দেশে আমাদের জন্য তখন বসবাসের জন্য ডিফিকাল্ট। এজন্য আমি মনে করি এই ইলেকশনে আপনি দেখেন পলিসির দিক থেকেও দেখেন, Biden 16 million job he created. By the time 4 years later when Trump left, he lost 4.5 million jobs. Trump and all other presidents last 40 years tried to give infrastructure bill. আপনি যদি আপনাদের টিভিতে লক্ষ্য করেন, বিভিন্ন সময় আপনারা এই খবরগুলি দেখিয়ে থাকেন, সেটা হচ্ছে আমেরিকার ব্রিজ আফটার ব্রিজ ইজ ব্রোকেন পার্ট। ইভেন আপনাদের মেরিল্যান্ডে শুধু একটু জাহাজের ধাক্কা খেয়ে, হ্যাঁ, মানে দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং অল ওভার আমেরিকা। বিকজ মিস্টার মাজরা, আমি আপনার কাছে আবার আসছি। আপনি চমৎকার কিছু স্ট্যাটিস্টিক্স বলছিলেন আমেরিকা নিয়ে, রাজনীতি, এখন ব্রিজে চলে গেলাম। সো নাইস ফর আওয়ার পিপল। আমাদের অনেকেই কমেন্ট করছেন আপনার কথাগুলো দেখে, তাদেরকে ধন্যবাদ। আমি যাচ্ছি একটু, আপনি এখানে হোল্ড করে থাকেন, আমরা একটু পালা বদল করি। ডক্টর হাসান হোসেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি সাবজেক্ট টাচ করবেন বাংলাদেশ এবং মিডল ইস্টে হিজবুল্লাহর ইস্যু, এন্ড দেন আমাদের মেজবা ভাই আমাদের একটা জিনিস মিস করে গেছে, আমাদের বন্যা হয়েছে, এখানে ফ্লাড হচ্ছে এবং বেশ ঘূর্ণিঝড়ে অনেকের ক্ষতিগ্রস্ত হয়েছেন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিবার এবং তাদের জন্য আমরা দোয়া করছি এবং সমবেদনা জানাচ্ছি অনুষ্ঠান পক্ষ থেকে। সো গো হেড ডক্টর হাসান হোসেন, আপনি আমেরিকান পলিটিক্স যা বললেন মাজবাউদ্দিন, আপনিও এটার কাউন্টার লন্ডন থেকে আপনারা কি দেখছেন? হাইরাস
ভার্সেস ট্রাম্প, কারণ আমি যেহেতু ডেমোক্রেট বলে ফেলেছি আগে, আমি হ্যারিস নামটা আগে বলছি, ডোন্ট মাইন্ড, ট্রাম্পের সাপোর্টার আপনারা কেউ হতে পারেন। সো ডক্টর হাসান হোসেন, আমাদের 1 মাস বাকি আছে, কিন্তু জাস্ট 30 days from today US national election will be held. আপনি floor is yours, please. ধন্যবাদ। সালাম আলাইকুম আপনাকে এবং আপনার মিলেনিয়াম টিভির কলা কুশলী এবং আপনাদের অগণিত শ্রোতা ও দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমি যোগ দিতে পেরেছি বলে। বিশেষ করে আমার সঙ্গে যে কো প্রেজেন্টার রয়েছেন মেজাউদ্দিন সাহেব, তার সঙ্গে আমার পরিচয় আছে। আর আপনি তো সঞ্চালক, আপনার প্রোগ্রামে আমি অনেকবার এসেছি। ইউআর ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশের কথা বলেছেন, তার আমেরিকান এক্সিকিউটিভ ডিরেক্টর হলেন আপনি, সরওয়ার হোসেন বাবু। কাজেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সেশনে শুরুয়াত যে বিষয় নিয়ে হয়েছে সেই বিষয়ে দুটো কথা বলতে চাই। আমেরিকা তো পৃথিবীর কেন্দ্রবিন্দুতে, যত অঘটন ঘটছে সারা পৃথিবীতে, অথবা ঘটনা ঘটছে, সেটা অঘটন কেউ বলতে পারেন, কেউ বলতে পারেন ঘটনা, সবার মূলে কিন্তু একটা চালিকা শক্তি, সেটা হলো আমেরিকা, ইউনাইটেড স্টেটস। কাজেই ইউনাইটেড স্টেটসে ঠিক 1 মাস পরে ইলেকশন হবে, এটা নিয়ে সারা পৃথিবী ওদিকে তাকিয়ে আছে। যদিও লড়াই হবে হাড্ডাহাড্ডি, বোঝা যাচ্ছে, লাইক বিফোর, রিপাবলিকান অ্যান্ড ডেমোক্রেটসের মধ্যে। কিন্তু মেজবা সাহেব যেমনটি বললেন, সেটা তো আমাদের সবার ধারণা। আমরা মনে করি আল্লাহ দুনিয়াটা বানিয়েছেন তার শ্রেষ্ঠ ক্রিয়েশন, আখলাকুল মখলুকাত, মানুষের জন্য। আপনার জন্ম যেখানেই হোক, আপনার রিজেক্ট যেখানে আপনার জীবন ও জীবিকা, সেটাই আপনার দেশ, সেটার প্রতি আপনার আনুগত্য থাকা উচিত। সেই ক্ষেত্রে আমেরিকা প্লেজ সো মাচ রোল ইন দি হোল ওয়ার্ল্ড, এবং ওখানে আমাদের, আপনি বলছেন যদি বলা হয় মাইনরিটি সম্প্রদায় বা অশ্বেতাঙ্গ সম্প্রদায়, অশ্বেতাঙ্গ আমেরিকাতে কাউকে বলা যাবে না, কারণ যারা আজকাল দাবি করছেন ট্রাম্প গ্রুপরা, বা আপনি বলছেন তার একটা বিশাল শক্তি, বলছে যে এই দেশটা তাদেরও ছিল না, তারা বাইরে থেকে এসছেন। মেজবা সাহেব উল্লেখ করেছেন যে অরিজিনাল মানুষগুলোকে তো মেরেই ফেলছে, তাদের গৃহপালিত গরু টরু ইত্যাদি মেরে পরে তাদেরকে যুদ্ধে জয়ী হয়ে তাদেরকে বিতাড়িত করে এই দেশটি দখল করা হয়েছে। এনিওয়ে, ওগুলো পুরনো ইতিহাস। কাজেই আজকের এই ইলেকশন আমাদের জন্য, সারা পৃথিবীর জন্য, বা মুক্তিকামী মানুষের জন্য, গণতান্ত্রিক মানুষের জন্য, সকল অধিকার সমান, এইসব যারা বিশ্বাস করেন, ইকুয়ালিটি অফ রাইটস, ইকুয়ালিটি অফ লিভিং, ইকুয়ালিটি টু গুড হাউজিং, গুড স্যালারি, গুড এভরিথিং, তার জন্য ডেমোক্রেটিক পলিসিগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়। কাজেই ডেফিনেটলি আপনার দর্শকদের মধ্যে, শ্রোতাদের মধ্যে ট্রাম্প সাপোর্টার থাকতে পারে, কিন্তু আমরা যখন কিছুদিন আগেই বিলেতেও আপনাদের মতো একটা সংকটে পড়েছিলাম, যে আমাদের এখানে ঋষি সুনাক প্রাইম মিনিস্টার, কনজারভেটিভ পার্টি অনেকদিন ধরে চালিয়েছেন, এবং পৃথিবীতে যা ঘটছে, বিশেষ করে গাজা, লেবানন ইত্যাদিতে, এবং সাউথ গরিব ওয়ার্ল্ড যেটা বলেন, আফ্রিকান কান্ট্রি এবং সাউথ এশিয়ান কান্ট্রিতে, সেখানে ব্রিটেনের ভূমিকা কিন্তু কম নয়। ছোট্ট দেশ, কিন্তু কলকাঠি নাড়াবার ক্ষেত্রে আমেরিকারও সামনে। কোনো ক্ষেত্রে বলা হয় আমেরিকার মন্ত্রণাদাতা এই দেশ। কাজেই আর দুনিয়ার যত গোলমাল যতখানে দেখা যায়, খুঁজলে ইতিহাসবিদরা বলবেন এর উৎপত্তি এই দেশ থেকেই, যার নাম ইউনাইটেড কিংডম। কাজেই ইউনাইটেড কিংডমের ইলেকশন সম্পর্কে বলার জন্যই আমরা 4 জুলাইয়ে যে যুদ্ধ করেছিলাম এথনিক মাইনরিটিদের পক্ষ থেকে, সেখানে আমরা অনেকাংশে বিজয়ী হয়েছে আমাদের এথিক্যাল কারণে। আমরা নাইদার কনজারভেটিভ পার্টি ন লেবার পার্টির যে কেয়ার স্টিমার এখন প্রাইম মিনিস্টার হয়েছেন, তাদের দুজনের পলিসি পছন্দ করিনি, কিন্তু ডেমোক্রেটিক কান্ট্রি বলে আমরা প্রতি শনিবারে প্রতিবাদ জানিয়েছি ইন মিলিয়ন্স, এবং কেউ আমাদের বাধা দেয়নি, বাংলাদেশের মতো বা মিডল ইস্টের কান্ট্রিতে যেরকম হয় বা ভারতে যেরকম হয়। কোথাও প্রতিবাদ হচ্ছে, আপনার সরকারের পছন্দ না, উনি পুলিশ লেলিয়ে দিলেন, মারলেন, পিটলেন, গুলি করলেন, এই ধরনের জিনিস তো আমেরিকাতে তেমন হয় না, বিলেতে তো নয়। কাজে ইন এভরি স্যাটারডে মিলিয়ন্স অফ পিপল ফিলিস্তিনিদের পক্ষে রাস্তায় নেমেছে, প্রতিবাদ করেছে, এবং ইলেকশনের সময় তারা দাঁড়িয়েছে, দেখেছে কোন কোন জায়গায় আমরা এথিক্যাল মানুষ দাঁড় করাতে পারি। আমরা দেখিনি কে কনজারভেটিভ পার্টি কে লেবার পার্টি করে, আমরা দেখেছি যিনি সত্যবান মানুষ, ন্যায় এবং সত্যের পথে কথা বলবেন, তাকে আমরা এগিয়ে দিয়েছি।
অনেকাংশে বিজয়ী হয়েছি। লিবডেমের সিট ছিল 10টা, আমরা 72টা সিট ছিনিয়ে নিয়ে এসেছি। কারণ গাজার ব্যাপারে 3-3 বার আমরা হাউস অফ কমিটি, আমি একটি কমেন্ট করছি, লিবডেমকে আপনি অনেক হেল্প করেছেন, প্রাউড অফ ইউ। আমরা সবাই, কারণ দেখেছি কেন করেছি লিবডেম, যে সবাই যে লিবডেম তা না, কিন্তু এথিক্যাল প্রশ্নে যে আমরা যখন সিজ ফায়ারের কথা বলছি, যে যুদ্ধ করে লাভ নাই, টেবিলে আসো, গাজাতে এরকম অগণিত শিশু নারী হত্যা করছো, আমরা সিজ ফায়ার বলেছি। সেই সিজ ফায়ার 3-3বার আমরা হাউস অফ কমন্সে তুলেছি। আমাদের মধ্যে কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টি বাধা দিয়েছেন, কিন্তু লিবডেমের যে কয়জন এমপি ছিলেন তারা এক বাক্যে, এবং তাদের যে ফরেন স্পোক্স পার্সন ছিলেন লাইলা মোরান, ইনি শুধু প্রতিবাদ করেন নাই, সিজ ফায়ারকে সমর্থন করেন নাই, জোরালো বক্তব্য রেখেছেন। কাজেই আমাদের মনে লিবডেনের জন্য একটা মায়া মহব্বত বা উইকনেস ছিল, যার ফলে এবার তাদের যে লিডার যিনি স্যার ডেভিড, উনি আমাকে বলছিলেন যে ডক্টর হাসনাত, আমরা 50টা সিট পেলেই খুশি হব। অ্যান্ড শওকত হোসেন বাবু জানেন, ইলেকশনের 2 দিন আগে আই হ্যাড দি অপরচুনিটি টু হ্যাভ টি উইথ লর্ড নিউবিয়ে এদের সঙ্গে। তাদেরকে আমি বলছিলাম আমার ধারণা তোমরা 70টা সিট পাবে। তারা 72টা সিট জিতেছিলেন এবং আমাদেরকে কংগ্রেচুলেট করেছিলেন। আমাদেরকে মানে আমরা তো একা করিনি, আমরা 30-40টা জায়গায় ফাইট করেছি, এথিক্যাল মানুষ দাঁড় করিয়েছি। কাজে এটা একটা প্রিন্সিপাল ছিল। সেই প্রিন্সিপালের গল্প বলার জন্যই আমি শওকত হোসেন বাবুকে নিয়ে টরন্টোতে আমরা মিটিং করেছি। সেখানে এইসব প্রশ্ন উঠেছে যে সামনে আমেরিকান ইলেকশন, আমাদের লোকরা কি করবে। তখন তো আর কমলা হ্যারিসের কথা উঠে নেই, তখন আমরা দেখতাম বাইডেন সাহেব আর ট্রাম্প, আমরা দুজনকেই পছন্দ করতে পারছিলাম না, কিন্তু আমরা বিলেতের এক্সাম্পল দিয়েছি যে গো ফর এথিক্যাল ক্যান্ডিডেট। এবং যিনি আমাদের কথা বলবে, মেজবা সাহেব যে কথা উল্লেখ করেছেন যে ট্রাম্প সাহেব আসলে এই যে যারা ল্যাঙ্গুইস্টিক গ্রুপ হিসাবে মাইনরিটি, রিলিজিয়াস গ্রুপ হিসাবে মাইনরিটি বলে কনসিডার্ড হবে, তারা দে উইল বি ট্রিমেন্ডাসলি ডিসঅ্যাডভান্টেজ, কারণ সুপ্রিম কোর্ট তখন 8:1 হয়ে যাবে। তো এই পরিস্থিতিতে যাওয়ার আগে নিশ্চয়ই আমরা সবাই মনে মনে চাইব যে পরিস্থিতিটা শোভনীয় হোক। এখন কামালা হ্যারিস আসছেন, শি ইজ অ্যান এক্সাম্পল অফ ডাইনামিক লিডারশিপ। আশা করছি ডেমোক্রেটিক পার্টি জিতবে এবং বিশ্ব মানবতার পক্ষে আমেরিকা আবার আগের মতো দাঁড়াবে। তো এই আশা, এটা হলো আমাদের কমেন্ট। তবে আমরা বিলেতে আমেরিকা যেখানেই থাকি, আপনি বাংলাদেশের কথা বলছেন, আমাদের রুট তো পড়ে আছে, আমাদের মন পড়ে আছে আমাদের দেশে। আমাদের বিলেতে আমেরিকাতে এখন সুন্দর ওয়েদার, কিন্তু ওখানে ঝড় বৃষ্টি ফ্লাড হচ্ছে, কিন্তু মনটা যেন ওখানেই পড়ে আছে। আপনি ফ্লাডের কথা বলছেন, অবশ্যই ফ্লাড হলে আমাদের শেরপুরে কদিন আগে নোয়াখালীতে হলো অবিশ্বাস্য ভাবে, যেখানে কোনোদিন হয় নাই, সেখানে বাঁধ খুলে দেওয়া হয়েছে, বলা হয়েছে আচমকা বাঁধ খুলে গেছে। তেমনি শেরপুরে এখন প্রচন্ড বন্যা, এই মানুষগুলোকে বাঁচাতে হবে। দেশ এখন ছাত্র জনতার দেশ, তারা লড়ছে, আমাদের দেশ লড়ছে, আমরা বিদেশে 1,60,00,000 লোক বাইরে আছি। কাজেই আমাদের 1,60,00,000, কখনো 50, কখনো 60, কখনো 70। কাজেই আমাদের একটা বিরাট অবদান বলি আর বিরাট ভূমিকা আছে আমার বাংলাদেশের ব্যাপারে, সেটা ফ্লাডের ক্ষেত্রে হোক, যুদ্ধক্ষেত্রে হোক, অ্যানার্কিজমের বিরুদ্ধে হোক, ফ্যাসিবাদের বিরুদ্ধে হোক। সে ব্যাপারে আমরা বারবার প্রমাণ দিয়েছি যে উই আর রাইট, উই আর ফর হিউম্যানিটি। কাজেই ফ্লাডের ব্যাপারে আমরা সাহায্য করব। নতুন যে সরকার আসছে, বিশ্ববরেণ্য নোবেল লরেট এই প্রথম একটি দেশের লিডারশিপ দিচ্ছেন। তিনি না দিলেও পারতেন, তার বয়স 80+, কিন্তু তিনি দিয়েছেন। তার অ্যাডভাইজাররা চেষ্টা করছেন। 17 বছরের জঞ্জাল, অবিচার এবং সম্পূর্ণ নষ্ট হলো আমাদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের জুডিশিয়ারি, আমাদের পুলিশ ফোর্স, আমাদের আর্মি। এইগুলোকে 2 মাসের মধ্যে করা যাবে না, তবে চেষ্টা হচ্ছে সর্বত্র। ছোটখাটো ভুল ত্রুটি হতে পারে, বাট ইউ লুক এট দি সিনসিয়ারিটি। সারা ইউনিভার্সিটি, বাংলাদেশের ইউনিভার্সিটি ভিসি প্রভিসি পালিয়ে গেছেন। কেন পালিয়ে গেছেন? তারা নিশ্চয়ই চুরি করেছিলেন, তা নাহলে পালিয়ে যাবেন কেন? বাইতুল মুকাররমের খতিব পালিয়ে যাবেন কেন? আপনি বলেছেন সব চুরি করে পালিয়ে গেছেন। আমরা ছোট্ট একটু বিরতি যাচ্ছি, এসেই আমরা সেই চুরির গল্প থেকে আবার আসবো। দর্শক আমাদের সাথে থাকুন, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। ধন্যবাদ। মা, আমি ড্রাইভে আছি, পরে কল করছি।
ব্যস্ততা, একাকিত্ব। মা কেমন আছো মা? ভালো। ওষুধ খেয়েছো? খেয়েছি, দুপুরে ওইটা আর রাতে ওই দুটো। মা কি ভুলভাবে ওষুধ খাচ্ছে? কর্তব্য, গোল্ডেন এজ হোম কেয়ার। দায়িত্ব, আপনার প্রিয়জনকে ভালো রাখা আমাদের দায়িত্ব। গোল্ডেন এজ হোম কেয়ার, আপনার সাথে প্রিয়জনের পাশে। দর্শক, আমরা ফিরে এসেছি ছোট একটা বিরতির পরে। আমরা হোম কেয়ার একটা অ্যাড দেখলাম, গোল্ডেন এজ হোম কেয়ার। আমি উনি চুরির কথা বলেছেন, আমি মাফমাজবা আপনাকে একটু সময় দিচ্ছি এখানে। চমৎকার ভাবে আপনি কিন্তু ইউএস পলিটিক্স দিয়ে যে ক্ষতি লাভ বা মাঝখানে কিভাবে সুপ্রিম কোর্ট ইজ এ ভেরি বিগ ইস্যু, নাম্বার ওয়ান ইস্যু নাও, এন্ড এখানে আপনাদের ওমেন্স মহিলাদের কিন্তু একটা বড় ইস্যু এখানে আসছে ইলেকশনে। তারপরে ইস্যু আছে আপনার ইমিগ্রেন্ট, তারপরে আছে আপনার বর্ডার সিকিউরিটি, তারপরে আছে যে একটা ফিমেল ভার্সেস এ মেল। এখানে আমেরিকাতে কোনোদিন প্রেসিডেন্ট কিন্তু ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস অলরেডি দেয়ার, বাট প্রেসিডেন্ট হয় নাই। অনেকে বলেছে ভাইস প্রেসিডেন্ট হবে না, কখনোই কোনো ফিমেল হয়েছে। এখন কালো প্রেসিডেন্ট হবে না, উই গট প্রাউড ওবামা। এখন দেখা যাক এবার ওমেন প্রেসিডেন্ট আমরা পাচ্ছি কিনা। একেবারে দ্বার প্রান্তে আমরা সম্ভবত পেয়ে যাব। যদি ওমেন প্রেসিডেন্ট পাই, ওমেন এম্পাওয়ার্ড হয়, বাংলাদেশে দুবার ছিলেন দুই প্রধানমন্ত্রী, আপনারা দেখেছেন কি অবস্থা, এখন দেখছেন ওমেন কিন্তু পালিয়ে গেছে বাংলাদেশ থেকে। সো মেজবা ভাই, আপনি কিন্তু আমেরিকান পলিটিক্সের সাথে আপনাকে চুরির তকমা দিয়ে দিল আমাদের ডক্টর হাসনাত হোসেন, যে কিভাবে পালিয়ে গেছে ইভেন ভিসিরা পর্যন্ত, ভিসিরা পর্যন্ত। এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন, তখন ওখান থেকে উনি আবার নিয়ে পাল্টাপাল্টি হবে আপনাদের। প্লিজ গো হেড মাসবাউদ্দিন। আজকে জমে উঠেছে বাংলাদেশের চুরির বাটপারি নিয়ে, হচ্ছেন। No, I think Dr. Hasnat bhai, আপনি বাংলাদেশি পলিটিক্স নিয়ে বলেন না, আমি জানি, বাট আই ওয়ান্ট ইউ টু না স্পিক। বলবো, অসুবিধা নাই, কারণ বাংলাদেশ তো আমাদের দেশ। ভাই হাসান ভাই ভালোই বলেছেন। না, বিষয়টা তো খালি চুরি না, তারা শুধু চুরি করে নেয়। আমাদের দেশে একটা শব্দ আছে জুট চুরি, তার মানে হচ্ছে চুরি করতে আপনার প্রয়োজনীয় যা দরকার আপনি সব নিলেন, আপনি ধনী হলেন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এরপরে দেশ থেকে বিলিয়নস ডলার আপনি অন্য দেশে নিয়ে গেলেন, মানে এর থেকে প্রমাণিত হচ্ছে যে ইউ শুড বি হ্যাংড, বিকজ আপনার এবং দেশের জন্য একটু মায়া নাই। এই যে আপনি মিলিয়নিয়ার হচ্ছেন, আপনি বিলিয়নিয়ার হচ্ছেন, আমার কোনো আপত্তি নেই, কারণ আপনার হয়তো যেসব কর্পোরেশন থাকবে, যেসব কোম্পানি থাকবে, যেসব ইন্ডাস্ট্রি থাকবে, সেখানে আপনি হাজার হাজার লোককে চাকরি দিবেন। দ্যাটস নট এ ব্যাড ইকোনমি। কিন্তু আপনি চুরিও করলেন, সব টাকা দেশ থেকে বাইরে নিয়ে গেলেন, আমাদের ন্যাশনাল জিডিপির বেশি পরিমাণ, অলমোস্ট $100 billion they took over the overseas. আচ্ছা, এখন এরা কারা? এরা যতগুলো লোক পালাইছে তারা। আবার হাসান ভাই যেটা বলেছেন, মানে আই এম শকড, ইভেন মসজিদের ইমাম পর্যন্ত পালায়। তার মানে বলবেনটা কি? Everybody was corrupted because 16 years of corruption has made it. Even প্রাক্তন প্রাইম মিনিস্টার উনি বলেছেন যে উনার পিয়ন 400 কোটি টাকার মালিক। এখন এটা উনি গর্বের সহিত বলছেন কিনা আমি জানি না, তবে এটাতে যে একটা অপরিপক্কতা আছে, এটাতে যে একটা অসুন্দর বক্তব্য, এটা উনি হয়তো বুঝতে পারেন নাই, সেই জন্য উনাকে পালাইতে হয়েছে, বুঝতে পারতেছি। তো এখন দেশের যে ক্রান্তি লগ্ন, এই ক্রান্তি লগ্নে আমরা যেটা দেখছি, ডক্টর ইউনূস সাহেবকে অনেকটা উনি কল্পনাও করেন নাই যে উনি দেশ চালাবেন, কিন্তু উনি আসছেন, সারা পৃথিবী উনাকে সমর্থন জানাচ্ছে। আপনারা জানেন ইউনাইটেড নেশন, আপনারা দেখেছেন সারা পৃথিবী রাস্তার দুই পাশে, ইউনাইটেড নেশনের ফ্লোরের দুই পাশে দাঁড়াইয়া উনাকে শ্রদ্ধা দেখাইয়েছেন। কেমন, আমার মনে হয় না পৃথিবীতে এমন কোন স্টেটসম্যান আছে যারা এত সম্মানে ভূষিত হয়েছেন আমাদের ইউনূস সাহেব যেভাবে ভূষিত হয়েছেন গত সেশনে। আচ্ছা, এখন উনারা আমি দেখতেছি দেশে কিন্তু প্রচুর ইউএস প্রেসিডেন্টের সাথে বায়োল্যাটারাল মিটিং করে গেছেন, রেকর্ড। জি, মানে ইট ইজ আনপ্যারালাল। They spend hundreds of thousands, millions of dollars just to have to take a picture, and they did took a picture. We remember those days, but they have to spend a lot of money. So the idea is very simple. এখন উনি দেশকে যেভাবে চালানোর চেষ্টা করতেছেন, আমরা যারা বাহিরে থাকি আমরা কিন্তু খুব খুশি। আমরা মনে করি যে দিস ইজ দি বেস্ট টাইম বাংলাদেশের জন্য, বাংলাদেশের উন্নতির জন্য, বাংলাদেশের অবকাঠামো গড়ে তোলার জন্য, বাংলাদেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনার জন্য, বাংলাদেশের
যত সুন্দর জিনিস আছে, হাজার হাজার লক্ষ লক্ষ বেকারের একটা বেকারত্ব দূর করার যে একটা পদ্ধতি উনি ভাবতেছেন। আমি শুনেছি উনি যেই 7-8 জন লোকের সাথে শেষের দিকে মিট করছেন বাংলাদেশের বিখ্যাত লোকেরা, একজন উনাকে অফার করছেন যে আমি সেখানে সব কম্পিউটারাইজ করে বিশেষ করে 10 লক্ষ ইয়াং মানুষকে যদি আমি কম্পিউটারে এক্সপার্ট বানাই দিতে পারি, সারা পৃথিবীতে পাঠিয়ে দিতে পারি, তাহলে তো তারা আরো অসংখ্য রেমিটেন্স পাঠাবে, সেটাই আমাদের দরকার। আর পৃথিবীতে এই যে উনার মাধ্যমে এই সুযোগগুলি আসতেছে, বাংলাদেশে যারা স্থানীয় রাজনীতি আজীবন করে আসছেন, উনারা এখনো রাজনীতি করতেছেন, উনাদের কথাবার্তা শুনলে আমার অন্তত মানে অশান্তির এই জন্য মনে হয় যে উনারা মনে হয় যেন উনাকে একটু সুযোগ দেওয়ার চেষ্টা করতেছেন। উনাকে একটু সময় দিতে হবে। এটা 15 বছরের করাপশন, তো 15 মাস পরে না বলবেন যে উনি কি করতে পারছেন আর কি করতে পারেন না। মানে গিভ মি এ ব্রেক, 2 মান্থস এখনো যায় নাই, তারা কিন্তু সমালোচনার পরে সমালোচনা চলতেছে, উনি পারেন না, উনি এটাকে এনজিওর মতো চালাচ্ছেন। আরে বেটা, এনজিওর মতো চালাইলেও তো খারাপ না। তার গ্রামীণ ব্যাংকের 94% হি গেভ ইট টু পাবলিক, only 6% হি স্পেন্ড নাও ডেভেলপমেন্ট অফ দি পুয়ার। সো আইডিয়া হচ্ছে তাকে যদি অন্তত এনজিও করার মতো সুযোগ দেয় বাংলাদেশকে, I think it will be the most successful era in Bangladesh government. তো চোর যেগুলি, এগুলির ব্যাপারে আমার মনে হয় আপনি জানেন, শওকত ভাই আপনারা দুইজনই হয়তো জড়িত ছিলেন ইউনাইটেশনের ব্যাপারে। উনি কিন্তু অলরেডি যেসব কমিশন করছেন, 6টা করছেন, আরো 4টা নাকি করবেন, এর মাধ্যমে এগুলি সব বাইরে আসবে। মাশাআল্লাহ, আমি মনে করি বিদেশের যত টাকা গেছে, আমি জানি না 100% ফেরত আসবে কিনা, তবে আই এম শিওর এ majority will come majority even up to 90-95% will come back. Even ওনারা যে কমিশনের মাধ্যমে এটাকে চেষ্টা করতেছেন, আমি জানি যে ইভেন ইউনাইটেড নেশন থেকে লোক নিচ্ছেন, সারা পৃথিবীকে এক্সপার্টের সাথে, এক্সপার্টরা ওনাকে ফ্রি কাজের অফার দিচ্ছেন যে আমরা করে দিব আপনার এইসব। এই যে ব্যাপারগুলি, এই সুযোগটা বাংলাদেশের জনগণ দিতে হবে। পলিটিক্যাল পার্টি যারা করেন, তারা যদি ইলেকশন করে ক্ষমতা এসে এটাকে পরিবর্তন করার কথা ভাবেন, সেটা হবে ইনসেনিটি, বিকজ এরা সবাই কিন্তু একসময় ক্ষমতায় ছিলেন, যে এই প্রকারে এবং they all are one side of the other, same similar. Exactly. মানে একজনে হাওয়াগর করছে, আরেকজনে আয়নাগর করছে, দিস ইজ দ্য ডিফারেন্স। এখন এবং আপনাদের দুজনকে রেসপেক্ট দিয়ে বলছি, দর্শকরা যারা দেখছেন বা দেখবেন, আমি কিন্তু কোনো পক্ষ নিয়ে বলছি না। বাংলাদেশে রাইট আফটার শেখ হাসিনা লেফট, পালিয়ে যাওয়ার পর কিন্তু ভয়ানক দখলি, চাঁদাবাজি ভয়ানক হয়েছে, যার জন্য বিএনপি জামাত ভীষণভাবে কিন্তু আপনার প্রশ্নবিদ্ধ হয়েছেন। প্লিজ গো হেড। সো দি আইডিয়া নাও বিকামস, আমার মনে হয় বাংলাদেশের জনগণ যেহেতু সাপোর্ট করতেছেন ইউনিট সরকারকে, তারা আরো একটু সুযোগ দেওয়া দরকার। লেট টাইম কাম নাও। বাংলাদেশে যদি উনি আগামী 3 মাস পরে ইলেকশন দেন, ভাই আপনি আমাকে বলেন, একটা ইলেকশন কমিশন যদি তৈরি না হয়, মানে party cannot nominate anybody. Election commission will say that no. আমি সঞ্চালক হিসেবে বলছি, কিছুই তো হাত দেয় না এখনো উনি। দেশের পুলিশ চলে গেছে 2.5 লক্ষ পালিয়ে, দেশটা এখনো আর্মির শাসনের মাঝখানের ভিতরে আছে, আর্মি ব্যাক করে রাখছে ওনাকে, কারণ এখনো এই চোর বাটপাটদের তো ধরাই হয়নি ভালো মতো। আপনি কিভাবে চেঞ্জ করবো উনি? গো হেড। আমি আপনার কাছে আসছি মাসবাউদ্দিন, আপনার দিচ্ছি, আপনি গরম করে বলছেন এই ব্যাপারে। আমি ডাক্তার হাসনাত হোসেন, আপনি 5 মিনিট বলেন যে এই যে উনি বললো যে উনি ধরে নেয় নাই এখনো 2 মাস, we need to give him time. ধন্যবাদ আপনাকে। জি, শুধু একটু বলতে চাচ্ছিলাম, আমেরিকান পলিটিক্সটা পরে খেয়ে হারিয়ে ফেলবো, মেজবা সাহেব আছেন বলে বলছি, যে প্রত্যেক ইলেকশনের আগেই যে সভ্য দেশগুলো, যেরকম আমরা যে দেশে আছি বিলেত বা আমেরিকাতে, ইমিগ্রেশন, রিলিজন, এগুলো একটা ইস্যু করা হয়, ইলেকশন ইস্যু পার্টি ওয়াইজ। আপনাদের আমেরিকান ইলেকশনে দেখেছি, আমাদের সময় ঋষি সুনাক যখন প্রধানমন্ত্রী হলো, আমরা খুব আহ্লাদে একদম টকবক করলাম যে একটা ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার হলো বিলেতের, যেটা আমরা কল্পনায় ভাবিনি কখন। বা মনে করা যাক লন্ডনের মেয়র পাকিস্তানি সাদেক খান, বা স্কটল্যান্ডের মিনিস্টার, বা আমাদের টাওয়ার হ্যামলেটের বাঙালি এক্সিকিউটিভ মেয়র। তো আমরা ভাবলাম 200 বছর পরাধীনতার কিছু কিছু শোধ আমরা নিতে পেরেছি, ঠিক না? কিন্তু পরে ঋষি সুনাকের কাজ কারবার দেখে মনে হলো এটাকেও পছন্দ করছি না, কের স্টেমার কেউ, এইসব স্টোরিতে আমি যেতে চাই না। কিন্তু যেটা বলতে চাচ্ছিলাম, এখানেও
যদিও ডেমোক্রেটিক ভ্যালুস গুলা হলো একটা সুস্থ মানুষের মানসিকতার পরিচয়, যেখানে বলা হচ্ছে সবার সকল অধিকার সমান, বা আমার রং কি হোক, আমার ধর্ম যাই হোক, আমি কিভাবে এই দেশে বিলং করব উইথ অল মাই অপরচুনিটি, সেটা ডেমোক্রেটিক ভ্যালুজ এর মধ্যে আছে। কিন্তু তারপরেও সচেতন থাকতে হবে, কমলা হ্যারিস এসেও যদি ওরকম ঋষি সুনাকের মতো বিহেভ করেন and cannot change, তখন কিন্তু একটা দায়বদ্ধতা থাকে আমাদের মতো মানুষ, মেজবা সাহেবের মতো মানুষ, আপনার মতো মানুষ। সেই বার্তাই আমি ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশের, তো আমেরিকা একটা বিরাট পার্ট, আপনারা সেখানে আমাদের এক্সিকিউটিভরা আছেন, তারা জানতে চেয়েছিলেন, আমরা বলছিলাম আমরা জিনিসটাকে এইভাবে দেখি। সেটা আপনারা দুজন সামনে আছেন, আপনাদের থ্রুতে আমার আমেরিকান বাংলাদেশি ভাই বোনদের আমি বলছি, আপনাদের দায়িত্বটা ওইটুক, ও এথিক্যাল ক্যান্ডিডেটকে দেবেন এবং এথিক্যাল ভ্যালুস গুলা মেনটেন করবেন, তাহলে দেখবেন একদিন আমরা প্রতিষ্ঠিত হবই, আমেরিকাতে হব, বিলেতে হব। এটা গেল এটা। এবার আসি দ্রুত বাংলাদেশে, কারণ আমি জানি সময় কম। আমি একটা মিটিং এ ছিলাম, কিন্তু শরাফত হোসেন বাবু ডাকায় আমি না এসে পারিনি, সেই জন্য এবং বাংলাদেশের কথা বলি। এই ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতা সারা পৃথিবীতে যেমন, এই 3 দিনের সফর, একটা মানুষ বয়স প্রায় 84, লম্বা জার্নি করে যেই সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে নিউ ইয়র্কে মিটিং করা, বাইলেটারাল মিটিং করা, এরকম 12 জন হেড অফ স্টেট এবং প্রায় 40টা ইম্পর্টেন্ট মিটিং উনি করেছেন 3 দিনের মাথায়, তারপর দেশে ফিরে গেছেন। এবং ওর মধ্যে সহজ সরল মানুষটি, সহজ কথায় কিন্তু হেভি ওয়েট, বলছেন তোমরা যদি আমার দেশে স্থিতিশীলতার অবনতি ঘটাও, আমরাও পারবো। এটা প্রতিবেশীদের প্রতি একটা বড় হুঁশিয়ার, এটা বড় কঠিন হুঁশিয়ারি দেওয়া ভারতের উপরে, যে আমাদের মধ্যে নাক গলাতে চেয়েও না, তাহলে আমরা চিকেন নেকও ধরতে পারবো, আমরা 16 কোটি মানুষ এমনি বসে থাকবো না, 16 আর 17 কোটি মানুষ। খুব সহজ ভাষায় বলেছেন। আমাদের বর্ডারে গোলমাল করে কোন বাংলাদেশ সরকার নতজাত পলিসি ছিল, উনি সহজ কথায় অ্যাম্বাসেডরকে ডেকে হুঁশিয়ারি করেছেন। তো এবং পাকিস্তানের সঙ্গে সার্ক, এবং দেখা করেছেন মালদ্বীপের লিডারের সঙ্গে, শ্রীলঙ্কান লিডার, সবার সঙ্গে দেখা করে সার্ককে রিভাইভ করতে চাচ্ছেন। পলিটিক্যাল, আপনি বলছেন 2 মাস, 2 মাসে আমি দেখেছি মাত্র কয়েকজন উপদেষ্টাদেরও তো বাঁচতে হবে। সেই উপদেষ্টাদের যাদের সিলেক্ট করেছেন, আপনাকে খুঁজে দেখেন, প্রত্যেকের সুন্দর ট্র্যাক রেকর্ড আছে, নট গুন্ডা পান্ডা এরকম না। আমি সহজ ভাষায় বলতে চাই, আগে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর চেহারা দেখেন, হোয়াট ইজ হিজ ব্যাকগ্রাউন্ড। ভূমি মন্ত্রী দেখেন, এই করোনার সময় নাকি বিলেতে সে 300 শতাধিক ফ্ল্যাট কিনেছে। ছিল। হ্যাঁ, তো এইগুলা থেকে যখন উপদেষ্টা সিলেকশনে তো যথেষ্ট সচেতনতা, যথেষ্ট কেয়ারফুল হতে হয়েছে। যে মানুষগুলি গেছেন, তারা যার যার ফিল্ডে, আপনি কমিশনের কথা বলছেন, প্রত্যেকটা মানুষ দেখেন। আমি বলছিলাম আমি একাডেমিক, আমি ইউনিভার্সিটির সঙ্গে জড়িত, ইউনিভার্সিটির ভিসি প্রভিসি সব পালিয়ে গেছে। সেখানে তো আপনি আগে বিগত সরকারের মতো জেনতেন লোককেও অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন না। আমি যারা এইসব ছোটখাটো আপত্তি তুলে দেশে বিশৃঙ্খলা ক্রিয়েট করতে যাচ্ছেন বা ক্রিটিসিজমের পথ তুলছেন, যেমন পিনাকি বা এদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, ক্রিটিসাইজ করবেন না। 17 বছরের জঞ্জাল সরাবার চেষ্টা হচ্ছে। উপদেষ্টা বানানো হয়েছে, তারা প্রত্যেকের ট্র্যাক রেকর্ড আছে। ওয়াহিদুদ্দিন মাহমুদ, যাদের কথাই বলেন, তারা চেষ্টা করছেন স্ব ফিল্ডে। আপনি উল্লেখ করেছেন সব পুলিশ ভেগেছে, ফিরছে না কেন? তার মধ্যে এটা বিশাল অঙ্কের বের করতে হবে, কত 10,000 20,000 ভারতীয় লোককে আপনি পুলিশ বানিয়েছেন। 5th অগাস্টে এটা তো এখন সত্য, এখন তো বেরোচ্ছে, দেখছেন এয়ারপোর্টে ইমিগ্রেশন না করে দৌড়ে শত শত ইউনিফর্ম ওয়ালা বন্দুক নিয়ে ভাগছে। এরা কারা? ভাগছে কেন? এরা তো আমাদের দেশের পুলিশ না। কাজেই এর সঙ্গে 2 2 4 করতে হয় না, এমনিই বোঝা যায় যে এই যে বাচ্চাগুলোকে মারলো পয়েন্ট ব্ল্যাঙ্ক রিজনে, একটা 3 ইঞ্চি বুলেট ইউজ করেছে, বাচ্চাগুলোকে নির্মম ভাবে মেরেছে। এরা তো আমাদের দেশের পুলিশ না। আমাদের দেশের পুলিশের মধ্যে তো মায়া দয়া, দেশে তো কারো বাপ, কারো হাজবেন্ড,
হ্যাঁ, সেই পুলিশ যেভাবে মেরেছে, পুলিশরাই বলছে একটাকে মারি আরেকটা দাঁড়িয়ে যায়, কতটাকে মারবো? এত বড় আত্মাহুতি দিয়েছে ছাত্র জনতা। কোন পলিটিক্যাল পার্টি তখন কোথায় ছিলেন? তা এইটা তো কেউ আসে নাই। ছাত্রদের পাশে জনতা দাঁড়িয়েছে, অভিভাবকরা দাঁড়িয়েছে। হাসিনা এবং তার স্বৈরাচারী সরকার পেছন দরজা দিয়ে পালিয়ে গেছে। এই প্রথম আমাদের সুযোগ এসছে স্বাধীনতার ৭১ সালে, যে স্বপ্ন আমরা দেখে যুদ্ধে নেমেছিলাম, যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা চাই, যেখানে সবাই হাসি খুশি থাকবে, গরিবের মুখে হাসি ফুটবে। 10% লোক সবকে শোষণ করে, মেজবা সাহেব বলছেন কোটি কোটি টাকা বিদেশে নিয়ে পাহাড় জমাবে। সুইস ব্যাংকে খোঁজ নিলে দেখা যায় এই গরিব দেশটা থেকে ডেপোজিশন লাস্ট 15 ইয়ার্সে সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে। ছোট্ট একটা মেজবাবা বলেছেন, মেজবাবা তো বলেছেন উনি লজ্জিত যে তারা এত নোংরা কিভাবে হয়। হ্যাঁ, মানুষের আপনি দেখেন গত 15-16 বছরে ঘরে ঘরে বিবাদ সৃষ্টি করছে, ভাইয়ে ভাইয়ের ভয়ে মানুষ কথা বলতে পারতো না। এখন তো এই 2 মাসে প্রাণ খুলে তো কথা বলতে পারছেন, প্রতিবাদ করতে পারছেন। রাস্তায় রাস্তায় শ্রমিকরা দাঁড়িয়েছে, বলে আমাদের বেতন দেওয়া হয়নি, আমাদের অন্যায় করা হয়েছে, প্রত্যেকে বলতে পারছে। এখন তো এই সরকার সেই সরকার না যে পুলিশ লাগিয়ে গুলি করে মারবে। লেট দেম টক। এবং তাদেরকে ইউনূস সাহেবের ভাষণটা শোনেন, বলছেন আপনারা আমার কাছে নালিশ করেন, আমি দেখব, কথা তো দিয়েছেন। লেট হিম ওয়ার্ক, লেট হিজ উপদেষ্টাদের। আর যারা পলিটিক্যাল পার্টি নিয়ে আজকে দেখা করতে যাচ্ছেন, আজকে থেকে শুরু হয়েছে, তাদের প্রতি আমরা বিদেশ থেকে আমাদের বলার অধিকার আছে। আমরা দেশটাকে শ্রীলঙ্কা হতে দেইনি। আমরা বাইরে থেকে, আমরা যারা প্রবাসী, আমরা যে পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছি, এখন দেখেন সর্বোচ্চ রেমিটেন্স যাচ্ছে বাংলাদেশে। ইউনূস সাহেব 3 দিনের সফরে যে বিলিয়ন বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি নিয়ে আসছেন, ইনশাআল্লাহ আমরা অচিরেই মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। এবং ইনশাআল্লাহ যেসব দেশে ওরা টাকা রেখেছিল, সেই সব দেশের প্রত্যেকটা দেশ এই ইন্টারিম গভর্নমেন্ট এবং বাংলাদেশের এই নতুন অবস্থার প্রতি সহানুভূতিশীল। ইনশাআল্লাহ ওই পাচারকৃত পয়সার একটা বৃহৎ অংশ আনতে পারবো আমরা, বিকজ দি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ওয়ার দিস মানি ইজ ডিপোজিটেড, তারা আমাদের সাহায্য করবে, ওদের সাহায্য ছাড়া পারা যাবে। তবে এত বড় আশা এবং এত বড় আশার বাণী যারা শোনাচ্ছেন, তাদেরকে তো সুযোগ দিতে হবে। আর পলিটিক্যাল পার্টিদের বলছি, তখনও কিছু করেন নাই, এখনো আপনারা গেলে সামলাতে পারবেন না। হ্যাভ পেশেন্স, লেট দেম ওয়ার্ক। এবং করার পরে ইউনূস সাহেব সাদা সাপটা বলছেন যে আমার এই বয়সে যাকে তো আমরা টেনে এনেছি, কাজে উনি ততটুকু সময় নেবেন যেটাকে বলে যৌক্তিক সময়। এর যদি না বুঝে থাকেন তাহলে বলেন লজিক্যাল সময়, যে সময় এটা পরিপূর্ণ হবে, যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দেওয়া যাবে, জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিবে। কাজে স্বপ্ন হবে এমন একটা পার্লামেন্ট যেখানে দেখা যাবে, মনে করা যাক একটা কথার কথা বলছি, 400 সিট, 200 তরুণ, যে তরুণরা আমাদের পথ দেখিয়েছিল, তাদের মধ্যে থেকেই কেউ কুমিল্লা, কেউ নবীগঞ্জ, হবিগঞ্জ থেকে দাঁড়িয়েছে, তারা এমপি হয়ে আসছে। তার মধ্যে আসছে বিভিন্ন ধর্মীয় গ্রুপও থাকতে পারে, বিএনপিও থাকতে পারে, বিভিন্ন দল থাকবে। দ্যাট ইজ দি ডেমোক্রেটিক পার্লামেন্ট উই ওয়ান্ট টু সি ইন বাংলাদেশ। সেখানে আবার আমরা প্রবাসীদেরও একটা কোটা চাই। কেন চাই? প্রবাসীরা কোন দেশ, সবচেয়ে বড় দেশপ্রেমিক, তারা কোন দলের পক্ষে না। কাজেই আপনার প্রবাসীদের কোটা বলেছেন, আমি একটা জিনিস অ্যাড করে দিই আমরা বিরতিতে যাওয়ার আগে, যেটা হলো যে গণ অভ্যুত্থান যখন হয়েছে, ইরানে হয়েছে, বিভিন্ন দেশে হয়েছে, বাংলাদেশে এবার হলো বিশাল আকারে, তখন একটা অ্যাকশনে যায় যে ইন্টার্ম গভর্নমেন্ট আসুক আর যে আসুক, মিলিটারি আসুক, 10 বছরের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে বলে অনেক নিউজ আছে বাজারে। একটা নাম্বার 2 হলো, কেউ যদি ডিগ্রি পাস না হয় বা ব্যাচেলর শেষ না করে, তাকে নির্বাচনের যোগ্য করা হবে না। এই একটা রেফারেন্ডাম আসার মতো সুবিধা শোনা যাচ্ছে। আর মন্ত্রী হতে গেলে মাস্টার ডিগ্রি লাগবে। এই কথাগুলো নিয়ে যদি আপনারা পরে সেগমেন্টে একটু বলেন যে কি করা প্রয়োজন, আপনারা এটা সাপোর্ট করেন, কারণ যদি হ্যাঁ না ভোট হয়, রেফারেন্ডাম হয়, where we should stand। আপনারা দুজন অত্যন্ত জ্ঞানী, দর্শকদেরকে হাজারো লোক দেখছেন, আপনারা লাইভে দেখছেন বহু লোক এখন। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি আপনারা যারা দেখছেন এবং কমেন্ট করছেন। আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, এসে আমরা এই এক্সট্রাভাগান্সে আলোচনা আবার মেতে উঠবো। আমাদের সাথে থাকুন।
কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। চমৎকার একটি অ্যাড গেল লিগ্যাল নেটওয়ার্ক। আমি তাদের খুব ঘনিষ্ঠ লোক। এই প্রথম বোধহয় খুব ভালোভাবে আমি অ্যাডটা দেখলাম। আপনারা যারাই দেখেছেন প্লিজ গো দেম এন্ড গেট ইউর থিংস ডান। সো আমি ফিরে যাচ্ছি ডাক্তার হাসনাত হোসেনের কাছে। আপনি এই ফিনিশিং করেন নাই, কারণ এটা আফসোস থেকে যা করে আমি আমার মেজবা ভাইকে দিয়ে দিব এন্ড দেন পালা বদল হবে আবার। প্লিজ আপনি এটা শেষ করেন জায়গাটা একটু দেবেন। হ্যাঁ, আমি শেষ করে দিচ্ছি। আমি ওনার কথাই বেশি শুনতে চাচ্ছিলাম আজকে। তো আসলে যে কথা বলছিলাম যে যারা এই 2 মাসের মধ্যে ক্রিটিসিজমের সুরে কথা বলছেন, তারা আসলে যে স্বৈরাচারী সরকার থেকে আমরা নিষ্কৃতি পেয়েছি ছাত্র জনতার আন্দোলনের কারণে, সেই স্বৈরাচারী সরকার তো তার বোনকে নিয়ে হেলিকপ্টারে পালিয়ে গেছেন, কিন্তু অসংখ্য অনুসারী বা ফলোয়ার্স রেখে গেছেন। তারা তো একটা কাল্ট ক্রিয়েট করতে চেয়েছিলেন। তারা আপনার আশেপাশে, আপনার নিউ ইয়র্কে আছে, ওয়াশিংটনে আছে, লন্ডনে আছে, দেশে তো আছে। তারা বিভিন্নভাবে চেষ্টা করবে। দিজ আর দি ওয়েজ টু ক্রিয়েট ডিসরাপশন। যেখানে ইন্টারিম গভর্নমেন্টের হেড বলছেন আপনাদের প্রত্যেকের অভিযোগ দেন, এর জন্য রাস্তাঘাট দখল না করে বাক স্বাধীনতা দেওয়া হয়েছে, সবাই কথা বলছেন। আর্মিরা কথা বলছে যে আমাদের অন্যায়ভাবে বিতাড়িত করা হয়েছিল, আমাদেরকে আবার রিইনস্টেট করেন। শ্রমিকরা বলছে এটা, ছাত্ররা এটা বলছে, শিক্ষকরা এটা বলছেন, মেডিকেলের ডাক্তাররা এটা বলছেন। সবাই যার যার অভিযোগ সস্থানে 17 বছরের অভিযোগগুলা উপস্থাপনা করছেন, কিন্তু সেই জন্য বিশৃঙ্খলা করার কথা হেড অফ স্টেট বলছেন যে দে উইল লুক ইনটু ইট। একটা সুন্দর ব্যবস্থাপনা করে তারপরে নির্বাচন কমিশন ঠিক করে তারপরে নির্বাচন দিবেন। কাজে পলিটিক্যাল পার্টিদের ধৈর্য ধরতে হবে। আর সংস্কারের কথা ওনারা আমাদের শোনালে হবে না, বা ইন্টারিম গভর্নমেন্টকে শোনালে হবে না। আমরা ব্যক্তিগতভাবেও নিজেদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, নিজেদেরকে ঘরে সংস্কার করতে হবে। পলিটিক্যাল পার্টিকে তাদের ভিতরে সংস্কার আনতে হবে, আগের বুদ্ধিতে চলবে না। ইউনূস সাহেব খুব সুন্দর করে ছাত্রদের বলেন যে তোমাদের চোখে অন্যরকম চশমা, তোমরা দুনিয়াটাকে অন্যভাবে দেখো। আমরা তো ওভাবে শিখিনি, আমরা বুড়োরা তো। আমি সুন্দর একটা পয়েন্টে ওনার কাছে যাচ্ছি, অন্যরকম চশমা। মাসবাউদ্দিন, আপনারা দুজন এমন কথা বলেন, ডাক্তার হাসান হোসেন তো জুইসি কথাতে সারা বিশ্ব থেকে আমি অনেক মেসেজ পাই যে হু ইজ দিস পারসন, যে এত আপনার নলেজ নিয়ে অনেকে কথা বলেন। ডাক্তার হোসেন, আই এম প্রাউড অফ ইউ যে আপনি ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশের একটা শক্ত প্রেসিডেন্ট আমাদের। আমার সাথে আপনার সারাক্ষণ কথা হয়, বাট এরকম প্রেসিডেন্টের সাথে কাজ করতে যেরকম মজা লাগে। আরেকজন ঠিক মাসবাউদ্দিন, আই এম নট লাইং, আই এম নট মেকিং স্টোরিজ এন্ড আই এম নট মেকিং হ্যাপি বাই সেইং দ্যাট দিস গাই মাসবাউদ্দিন আসাল নিয়ে ডাক্তার হাসান হোসেন, আমি একটু বলি, আপনারা তো কথা বলছেন মডারেটর হিসেবে, আমি চুপ করে থাকছি, আমি একটু বলি। আই এম আ টকার টু। দ্য থিং ইজ মাসবা এটা আসাল, এই আসালটা নিয়ে যে কোথায় যাচ্ছে, কোথায় রওনা হচ্ছে, এটা অনেকে বোঝে না। যদি বোঝে, ডক্টর ইউনূস যেরকম আমরা বলি সারাক্ষণ নলেজেবল, আপনারা দুজন আমার সাথে যারা আছেন, এই দুজন যদি ডক্টর ইউনূস নিতে নেন বা ওনার আপনাদের বুদ্ধি নেন, এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। কারণ এই মাথাগুলা দুইটা আমার সাথে যারা আছেন, আল্লাহ আপনাদের হাত ধারাজ করুক দুজনকে। ডাক্তার আমাদের তোফাদ্দল ভাই দেখতেছেন বোধহয় আমাদের সিইও টেলিভিশনে, এই মিলেনিয়াম টিভিকে আমি ভয়ানক পপুলারিটি নিয়ে যাবো ইনশাআল্লাহ। কেন বলছি, আপনাদের ব্রেইনটাকেও এই ইনকাম গভর্নমেন্ট ইউজ করা উচিত। আমার মনে হয় ডাক্তার হাসান হোসেন ইজ গেটিং এ বিগ প্ল্যাটফর্ম টু সি হিম ইন বাংলাদেশ সোন। আমি নিজে হাতে গুলো দিয়ে আসছি সব ওনাদের টিম মেম্বারদের সহ।
যখন প্রধানমন্ত্রী সেখানে ছিলেন। সো ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশ এন্ড আসাল এদের আজকে যে কানেকশনটা হলো, দ্যাটস এ ব্রিজ অলসো, মানে টক শোর মাধ্যমে দর্শকদের জানাচ্ছি। সো মাজবা ভাই, আপনার ব্রেইনটা আমাদের কাজে লাগাতে হবে। আপনার আসাল 16 ডিসেম্বরের 13-14 ওয়াশিংটনে কনভেনশন হতে যাচ্ছে, and I am a proud corner of that hosting because আমি ইউএস ক্যাপিটালের প্রেসিডেন্ট অফ আসাল, সো and ন্যাশনাল তো আমি ভাইস প্রেসিডেন্ট আছি। সো আপনি যদি এই ফাঁকে আমাদের প্রচারটাও করে দেন, এবং আই ওয়ান্ট ইউ টু ইনভাইট আমাদের ডক্টর হাসনাত হোসাইন এজ এ কিনোট স্পিকার, উনি চলে আসেন, ওনাকে আপনি দাওয়াত দিবেন, যদি অ্যাকসেপ্ট করে দাওয়াত, আপনার অনুষ্ঠান উনি কোথায় নিয়ে যাবে দেখবেন। সো আমাদের হোটেল শেরাটন অলরেডি রিজার্ভ, আমাদের দাওয়াতপত্র শুরু হয়ে গেছে। আমিও দাওয়াত দিচ্ছি আমার ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশের প্রেসিডেন্টকে, আপনার অনেকে হয়তো দেখছি, আমি লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি আপনার গ্রুপে, তাদেরকেও দাওয়াত দিচ্ছি যারা যারা আসতে চান। It will be used. Asal convention is not like a Fobana or not either convention. It is different than so many others. মাজবা, আপনি যদি একটু হাসান ভাই যেহেতু আছেন, আমাদের কনভেনশন নিয়ে কিছুটা বলেন। আমি একটু ঘুরে যাচ্ছি কারণ আমার ছেলেটাই বড়, আগে এটা বলতেই হবে, বলেন প্লিজ। No, I think Sarfat bhai, you are very biased. আপনি চলে যাবেন বাংলাদেশ ইস্যুতে। Yes. No, you are very biased about me and Hasnat bhai because you love us and we love you too. Let me tell you, you are a leader. I know you from many years, and one thing about you is that you not only talk, you deliver, and that is the most important. That is the most important thing for a leader. ডক্টর হাসনাত ভাইকে আমি হয়তো আমার ইয়েতে ব্রঙ্কসে দেখা হয়েছিল উনি যখন আসছেন, কিন্তু ওনাকে আমি আসলে অনেক আগে থেকে চিনি, যেহেতু উনি ওনার জীবনের যৌবন থেকে শুরু করে মোটামুটি অনেক সময় এই ধরনের একটা কাজে উনি ব্যয় করছেন, এটা আমি জানি। আমি হয়তো গত 16 বছর যাবত আসালকে গড়ে তোলার চেষ্টা করতেছি। আমরা এখন 21টা চ্যাপ্টার, আমরা 15টা স্টেটে আছি, এবং প্রত্যেকটা স্টেটে কোনো না কোনো ভাবে আমরা আমেরিকান রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে, বর্তমানে আমাদের বাংলাদেশি 4 জন স্টেট সিনেটর আছেন, ওনাদের সবার সাথে আমাদের ভালো সম্পর্ক, ওনারা আমাদের লাইফ মেম্বার। তো এই যে বিষয়গুলো, এগুলো কেন এম্পাওয়ারিং দি ওয়ার্ড আমেরিকা ইউজ অর ইংলিশ মিডিয়া ইউজ, empowering can come from many corners. Dr. Hasnat can create hundreds of people all over the world. We, each one of us, can create hundreds of people within our domain. That is the idea. Now, আমি একটু বাংলাদেশ থেকে ব্যাক করে আমেরিকাতে আসবো, কারণ এটা ইলেকশন ইয়ার। তা আমাদের কনভেনশন ডিসেম্বরের 13 এবং 14। ডক্টর হাসনাত ভাই, I am honored that Sharafat deserve the thanks to bring both of us in one frame, because I know you, I love you, I respect you, and your dedication is unparalleled. I'm trying to be like you when I grow. With that note, we are going to send you the invitation, inshallah, December 13, Friday and Saturday. Inshallah, আপনি যদি ফ্রাইডে দেরিতেও আসেন কোনো অসুবিধা নাই, Saturday you will be speaking at our place. And it will be my honor, and you will be put in your right place where Thank you. With us, well respected. And Sharafat, in fact, as he said, he's the host, because we did 16 convention in New York City. This is the first convention when we are going by hosting out of New York. Out of New York. And so this will be our first one, and I think it will be the best one, only because so that the other state can follow this one. So this is what. Now, as far Bangladesh is concerned, UNIS is concerned, we, especially, আপনি যেটা বললেন 1.6 million, 16 million লোক আমরা বাঙালিরা সারা পৃথিবী ভেবে আছি। আমাদের কিন্তু, আমার কাছে মনে হয়, this is the only government that 100% of বিদেশিরা আমরা সাপোর্ট করি, because we see the change, we see the improvement, we see the respect that we are getting today. And it is $1 million things, as if he gave me $1 million after he left the United Nations. I did not even see him because I could not reach there. So what happens? His appearance alone makes us happy. Now, India is a problem, will remain a problem, because they think that India is Hindu and Bangladesh is Muslim. So they are, by virtue of that philosophy, they think we are their enemy. Any Muslim is their enemy. They are now breaking 5,000 Muslim mosque has been demolished in India. 5,000. They are planning to do another 5,000 in next term of Modi's.
So why? Because they think that by prayer, they will be destroyed. So whatever it is, but India should think that Bangladesh is not Sikkim. Bangladesh is not Bhutan. Bangladesh is not Kashmir. They should think before they talk. They should think before talk. They should think the repercussion. It is a live bomb that they are dealing with. Look at this water. International water, they are closing in 3 sides of Bangladesh. And then whenever they wish, they can let it open and Bangladesh gets flooded. This cannot be tolerated. I think through UNIS internationally, we may bring this thing, we must bring this thing into order. It will happen. Now, American election, I will take 1 more minute. America, Obama care, Jokon Ashlo. Trump has tried last 8 years. Still, last debate, he does not have a plan. But 33 million Americans has that Obamacare, of which 17 million are white people. Very useful, yes. 17 million are white people. That white are his supporters. They will lose their health insurance. They don't care. They give a damn whether their people lose it or not. They want to destroy because it is Obamacare. It is something like a Social Security, Medicare, Medicaid was created almost 100 years ago. That is what Obamacare has done. Every Bangladeshi, every immigrant, if they would not have got under the Obamacare, they would have been diminished by this. They cannot afford, yes. They cannot afford. So the idea, so this is very important for our people. At the same time, apni mone karo $1.7 trillion of student loan. He has already, give reduction, and also in some cases those who owe 10,000 or so, he have waived that loan. And you know who are beneficial? Who are the beneficiary? Maximum Bangladeshi students' parents are beneficiary. Immigrants are beneficiary. This is why White wants Trump to be there, so that he can only give the tax credit to $1.3 trillion to the top 1% American. The remaining 98% get nothing, which is us. So some of our Muslim in Michigan, in Pennsylvania, in Nevada, thinks that they will not vote for Democrat. I tell them that, look, I am a Muslim. I think very few people I can claim the way I observe Islam. And Hasrat Bhai, I know you do. You have used so many words about Allah, about Allah বিশ্বাসের উপরে। আইডিয়াটা হচ্ছে আমরা মনে করি যে মুসলমানদের জন্য Harris will be the best choice. The reason is that Harris may not do anything about the Palestine because American policy says so. American policy, Trump will not change, Harris will not change, another Democrat will come, will not change, because it is a policy matter. Policy will change only when what we saw 6 months ago, enter universities, all the Ivy League universities, the students are protesting. 10, 15 years from now, when they will come into power, at that time you hope that policies will change, but at least it will go towards the fairness. So you cannot take that revenge on Democratic Party right now when it is the question of survival. For Muslim, it is question of survival. For immigrant, it is question of survival. We just cannot give up. We must think before we vote. Vote Democrat. Otherwise, you will not. Look. In First World War, they brought all Chinese to a concentration camp. During Second World War, they brought all Japanese into concentration camp. I tell you, if Trump comes, he might bring all Muslims in a concentration camp. And he can do that. He even said that he will start the ID process, that Muslim must have an ID, a special ID. So for their job, for anywhere we go, we have to show our ID. This is the situation that Trump is creating. So our people, it is the time, as you mentioned, Sharapat Bhai, we have 30 days. If you have 30 friends, if you have 30 family members, tell them to vote Democrat in Michigan, in Pennsylvania, in Nevada, in Wisconsin, all places. And we must vote.
আর্লি ভোটিং ইজ স্টার্টেড। কেউ যদি বিদেশে চলে যায় না থাকে, আর্লি ভোটিং অ্যাসিডি ওয়ার্ড ইজ স্টার্টেড অলরেডি। Yes. So this is ভোটটা যেন দিয়ে যায়। Yes. আমি ধন্যবাদ জানাচ্ছি মাসবাউদ্দিনকে যে আপনি ভোট দেওয়ার জন্য দাওয়াত দিলেন সব ডেমোক্রেটদের কাছে। আমিও বললাম যে আজকের অনুষ্ঠান থেকে এখনই আর্লি ভোট শুরু হয়ে গেছে। অ্যাবসেন্টি ভোট প্লিজ, কাস্ট ইউর ভোট ফ্রম নাও টু লেট কামালা হ্যারিস উইন। আমি ডক্টর হাসান হুসাইন, আপনি আমাদের প্রায় 5 মিনিট সময় আছে, আপনি 2 মিনিট নেবেন, উনি 2 মিনিট নেবে। আপনারা দর্শকের জন্য বাংলাদেশের জন্য কি চান দুজনে, আমি একটু চাই আপনাদের থেকে প্লিজ। এক নম্বর কথা হলো যে মেজবা সাহেব যেভাবে বললেন, আই উইশ ওনার এই স্টেটমেন্ট গুলা কমলা হ্যারিস অ্যান্ড ডেমোক্রেটসরা শুনে। আপনার এই বক্তব্যটা খুব ইম্পর্টেন্ট। হি হ্যাজ টাচ অলমোস্ট all the areas why we should vote. All the areas. Proud of him, yes. খুব সংক্ষেপে বলেছেন, বাট ভেরি টু দি পয়েন্ট। এবং যার ফলে আমি মনে করি আপনারা আবার আসালের কথা বলছেন যে খুব সম্ভবত 13th and 14th আপনাদের কনফারেন্স হবে। সেই কনফারেন্সে বাই দেন ইউ উইল নো ওয়্যার দি পজিশন ইজ। ইলেকশনের রেজাল্ট বেরিয়ে যাবে তখন। কাজেই কুড বি an opportunity to celebrate the democratic values, the human values that we all aspire for. Be it for United States, UK, or Australia, or Germany, or even for my own home country, Bangladesh. আর বাংলাদেশ সম্বন্ধে আপনি বলছেন, খুব সংক্ষেপে বলি যে 2 মাস আগের কথা চিন্তা করেন। গত 16-17 বছর একটা কথা বলতে পারেনি, ভাইয়ের সঙ্গে কথা বলতে পারেনি ফ্রিলি। ঘরে ঘরে বিভাজন সৃষ্টি করে গিয়েছিল স্বৈরাচারী সরকার। কিন্তু এখন তো কথা বলতে পারছেন, প্রতিবাদ করতে পারছেন, আর্মির লোকরা বলতে পারছে, শ্রমিকরা বলতে পারছে, ইভেন কাজের বুয়ারাও বলতে পারছে। এবং সেই বলার অধিকার সবার আছে। আপনি বলছেন সলিউশন কিভাবে আসবে, বলতে বলতেই সলিউশন আসবে। মানুষ ভাববে যে শ্রমজীবী মানুষ যারা জ্যাকেট বানান না অথচ লুঙ্গি বানান মনে করেন, তাদেরকে আপনি 25,000 টাকা বেতন দিবেন না কত দিবেন, এটা জনগণ ঠিক করবে উইথ ইনফর্ম নলেজ। লেট দেম ডু ইট। সবসময় আপনি বলছেন যে আপনারা কি ভাবেন, কি করা উচিত, ইলেকশন কবে হবে, কখন করা উচিত, বা মনে করছেন যে এই ব্যাপারে ডিসিশন দেন, যে প্রত্যেকটা জিনিস পয়েন্ট আউট করতেছেন যে এইটা এইভাবে করছে না কেন, এইভাবে করলে ভালো হয়। আমি বলছি সংস্কার নিজেকে করেন এবং বলেন যে জনগণ এবং ছাত্র জনতা এবং দেশের 95% মানুষ চেয়েছিল বলে তা আগে স্বৈরাচারী সরকারের তাসের ঘরের মতো পতন হয়েছে। মাত্র 2 মাস আগে কেউ কল্পনা করতে পারেনি এইভাবে হবে, যেখানে আর্মি পুলিশ সব জায়গায় ইনফিলট্রেট করে, আমলাতন্ত্র সব জায়গায় তাদের লোক বসিয়ে রেখেছে, সেটা তাসের ঘরের মতো উড়ে গেল। কাজেই এখন যেগুলো হবে প্রত্যেকটা ইস্যু সম্বন্ধে আমরা সচেতন। লেট দেয়ার বি উপদেষ্টা মন্ডলী, মানুষ সিলেক্ট করা হচ্ছে প্রত্যেকটা স্টেজে। পুলিশ পালিয়ে গেছিল, তাদেরকে আসতে বলা হয়েছে, এক বিশাল অংশ আসে নাই, বোঝাই যাচ্ছে পরিষ্কার তারা এই দেশের নাগরিক না। পুলিশের মধ্যে কনফিডেন্স আনাতে হবে, তাহলে না আপনি বলবেন পেঁয়াজের দাম বাড়ছে, আপনি একটা জিনিস ঠিক করে দিলেন যে এটা এই দামে বিক্রি হওয়া উচিত, চালের মন, কিন্তু কে তদারকি করবে? আপনার তো পুলিশ লাগবে, সেই পুলিশকে ফিরিয়ে আনতে হবে, জব ক্রিয়েট করতে হবে, জবের ট্রেনিং দিতে হবে। যত্রতত্র আগের মতো গোপালগঞ্জ বাড়ি ছাত্রলীগ করে গুন্ডা বলে আপনি পুলিশ বানিয়ে দিলেন, আনসার বানিয়ে দিলেন, সচিব বানিয়ে দিচ্ছেন, প্রমোশন করছেন, সেইভাবে তো সেই দেশ আমরা চাই না। আমরা চাই সুন্দর দেশ হবে, সুন্দর দেশে সবাই দেশের প্রতি মমতা, দেশের প্রতি মায়া এবং দেশের উন্নতি, দেশের জনগণের প্রতি মায়া থাকতে হবে। সেটা করতে গেলে একটু সময় নিবে, বাট আমার বিশ্বাস যাদের হাতে আমরা এই দায়িত্বটা দিয়েছি, সময় নিতে হবে। ডাক্তার আসাদ হোসেন, আপনি এবং মেজবাউদ্দিনের কথা 2 ঘন্টা শেষ করতে পারবো না আমি জানি। এই জন্য বলছি যে ধৈর্য ধরা, পলিটিক্যাল পার্টিদের ধৈর্য ধরতে হবে, তাদের মধ্যে সংস্কার করতে হবে, আমাদের জনগণকে নিজেদের ঘরে ঘরে সংস্কার করতে হবে। and let there be new light in the আমি যাচ্ছি, 1 মিনিট সময় আছে। ডাক্তার আসাদ হোসেন, সংস্কার করতে হবে সব লেভেলে উনি বলেছেন। মেজবা ভাই 30 সেকেন্ড, আমাদের একদম নিউজে চলে যাব, কাট। আপনি সংস্কারের পক্ষে 2-1টা কথা বলবেন। না, সংস্কার তো আপনারা দেখছেন যেটা হাসান ভাই রিপিট করতেছেন, সেটা হচ্ছে এই শেখ মুজিব মারা গেল 75-এ, একজন লোক পাইলাম না আমরা ইন্দিরা পড়তে।
হাসিনা 15 বছর শাসন করার পরও তার বাপের থেকেও শিক্ষা নেয়নি। সে যেদিন গেল আওয়ামী লীগ বলতে কোনো জিনিস বাংলাদেশে ছিল কিনা সেটা টের পাইনি। এখন যারা চিৎকার করতেছে বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগ বলে জয় বাংলা জয় বাংলা, এরা টু লিটল টু লেট। মানে দর্শক আমরা যা পেলাম শেখ মুজিব যেভাবে চলে গেছেন, শেখ হাসিনা তার পথে চলে গেছেন, কিন্তু ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় নাই, সেটা আরেকটা ইতিহাস। আজকে আমরা এই বলেই আপনাদের দুজনকে বিশেষভাবে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে, খোদা হাফেজ। Okay.